ডিয়ার কলিগস, থ্যাংক ইউ ভেরি মাচ। বরাবরের মতো আজকে আমাদের ট্রেনিং সেশনের মেইন যে টপিক সেটা হলো স্টেবিলিটি স্টাডি অ্যাজ পার আইসিএস গাইডলাইন। স্টেবিলিটি স্টাডি থেকে আমরা কি পাই? রেজাল্টটা হচ্ছে শেলফ লাইফ ডিটারমিনেশন। অর্থাৎ আমরা যদি একটা নতুন ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করতে চাই, তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? আমাদের যে লোকাল ড্রাগস অথরিটি ডিজিডিএ, সেখান থেকে আমাদের অনুমোদন নিতে হবে, প্রোডাক্টের অনুমোদন। আপনি তো ফ্যাক্টরির লাইসেন্স নিছেন, সব কিছুই শুরু করতে যাবেন, ফ্যাক্টরির লাইসেন্স বা ফ্যাক্টরি ফ্যাসিলিটি এগুলো ওনারা ইন্সপেকশন করার পরে ওনারা যখন অনুমোদন দিচ্ছে, এইবার আপনি একটা প্রোডাক্ট তৈরি করতে যাবেন। একটা প্রোডাক্ট তৈরি করার জন্য আপনি ফর্মুলেশন করছেন, সব কিছু করছেন। তো কিভাবে ফর্মুলেশন করছেন সেগুলো আমরা আস্তে আস্তে আসবো। বাট নাও স্টেবিলিটি স্টাডি অ্যাজ পার আইসিএস গাইডলাইন, এই স্টেবিলিটি স্টাডিটা করতে যে আইসিএস গাইডলাইন অনুযায়ী যে আমরা স্টেবিলিটি স্টাডি করব, তো সেই ক্ষেত্রে আইসিএস গাইডলাইন সম্পর্কে আমি একটু বলি। এবং এই আইসিএস গাইডলাইনের সাথে থ্যালিডোমাইড ট্র্যাজেডি 1960 অর্থাৎ 1960 সালে যে থ্যালিডোমাইড যে ট্র্যাজেডিটা হয়েছে, সেই ট্র্যাজেডির কারণেই কিন্তু আইসিএস গাইডলাইনটা প্রতিষ্ঠিত। তো সেটা সম্বন্ধে একটা জিনিস আমি বলি। এই থ্যালিডোমাইড ট্র্যাজেডি হচ্ছে যে ইউরোপে এই ট্র্যাজেডিটা হয়েছে। তো ট্র্যাজেডিটা কি? ট্র্যাজেডিটা হচ্ছে যে প্রায় 10,000 পিপল যখন তাদের জন্ম হলো, তখন তারা 10,000 পিপলেরই আপনার কারো লেগ, কারো হাত, অর্থাৎ তারা বিকলাঙ্গ অবস্থায় এই শিশুগুলো জন্মগ্রহণ করলো। তো সেটার কারণ কি সেটা আমি একটু বলি। এই থ্যালিডোমাইড হচ্ছে একটা গ্লুটামিক অ্যাসিড ডেরিভেটিভস। তো এটা ফার্স্ট 1953-তে সুইজারল্যান্ডের একটা ফার্মাসিউটিক্যাল এই মলিকুলটা তৈরি করে। কিন্তু এইটার ল্যাক অফ ইফিসিয়েন্সি কারণে এটা পরবর্তীতে তারা আবার বন্ধ করে দেয়। অর্থাৎ এটার ইফিকেসি তেমন পাওয়া যায় না, যার কারণে এটা তারা বন্ধ করে দেয়। পরবর্তীতে 1954-এ a German company developed thalidomide and it was marketed in Europe as sleeping pill and to treat morning sickness. অর্থাৎ 1954 সালে জার্মান কোম্পানি যখন এই থ্যালিডোমাইড এটা আবার বাজারজাত করলো এবং সেটা ডাক্তাররা প্রেসক্রাইব করলো যে এটার জন্য যে আপনার মর্নিং সিকনেস দূর হবে, এটা প্রেগনেন্ট ওমেনদের যে একটা সিকনেস থাকে, হ্যাঁ, সেইটাকে এটা দূর করবে এবং এটাকে স্লিপিং পিল হিসেবে ব্যবহার করা যাবে। তখন কিন্তু ওনারা এর যে একটা সাইড ইফেক্ট, এই থ্যালিডোমাইডের এই সাইড ইফেক্ট সম্পর্কে কোনো গাইডলাইনে বা কোনো ইনসার্টে বা কোনো ইনস্ট্রাকশনে দেয় নাই। ফলে কি হলো, প্রেগনেন্ট ওমেনরা যখন এই থ্যালিডোমাইড সেবন করলো টু রিমুভ মর্নিং সিকনেস, পরবর্তীতে তাদের যে বাচ্চা জন্ম নিল, সেখান থেকে প্রায় 10,000 বাচ্চা বিকলাঙ্গ অবস্থায় জন্ম নিল। তখন ছিল ইউরোপিয়ান কমিউনিটি, ইসি। তখন সারা ইউরোপে তারা সবাই চিন্তা করলো যে কিভাবে যদি থ্যালিডোমাইডের কারণেই এটা হয়ে থাকে। এটা একজন বিজ্ঞানের একটা নাম আছে বা একজন রিসার্চারের নাম আছে। তো তারা কিন্তু পরবর্তীতে বের করছে যে এটা থ্যালিডোমাইডের কারণে এই ঘটনাটা ঘটছে। তো এই থ্যালিডোমাইডের সাইড ইফেক্টের কারণে যখন এই অটিস্টিক বা বিকলাঙ্গ বাচ্চাটা জন্ম নিল, তখন সারা ইউরোপ জুড়ে বিভিন্ন কান্ট্রিতে ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারিং এবং বাজারজাতকরণের নিমিত্তে স্ব কান্ট্রির স্ব নিয়ম নীতিগুলো জিএমপি আকারে প্রকাশ করলো এবং তারা সেই অনুযায়ী প্রোডাক্ট বানানো শুরু করলো এবং মার্কেটজাত করতে থাকলো। এবং ওইখানে একটা জিনিস তখন পাওয়া গেছে যে ম্যানুফ্যাকচারার্স মাস্ট প্রুভ a product before marketing and ensure stricter control over drug testing, prove efficacy। তার মানে কি,
তারা একটা গাইডলাইন দিল যে ম্যানুফ্যাকচারার্স মাস্ট প্রুভ efficacy and safety of product before marketing and ensure stricter control over drug testing. তারা বললো যে যে কোনো প্রোডাক্ট মার্কেট করার আগে সেই প্রোডাক্টের এফিকেসি এবং সাইড ইফেক্ট টেস্ট করতে হবে এবং প্রুভ করতে হবে, দেন এটা মার্কেট করা যাবে। এটাই হলো এই ট্র্যাজেডির পরে এই গাইডলাইনটা আসবে। তারপরে আস্তে আস্তে ইউরোপিয়ান কমিউনিটিতে যখন বিভিন্ন কান্ট্রি বিভিন্ন রকম এই গাইডলাইন বিভিন্নভাবে ফলো করা শুরু করলো, তখন তারা চিন্তা করলো যে আমরা ইউরোপিয়ান কমিউনিটি আমরা এই সমস্ত গাইডলাইনগুলোকে একত্রিত করব। এই একত্রিত বাংলা ইংলিশটা হচ্ছে হারমোনাইজ। তখন তারা এই গাইডলাইনগুলোকে হারমোনাইজ করার চিন্তা করলো। তখন তারা চিন্তা করলো যে কিভাবে হারমোনাইজ করা যায়। তখন তারা জাপান, ইউএসএ আর ইউরোপিয়ান কমিউনিটির বিশেষজ্ঞ এই সমস্ত এই তিনটা কান্ট্রি মিলে তারা ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট কিভাবে একই গাইডলাইনের আন্ডারে ম্যানুফ্যাকচারিং এবং মার্কেটাইজ করা যায়, এইভাবে আস্তে আস্তে চলে আসলো আইসিএইচ, কারণ ইন্টারন্যাশনাল কনফারেন্স অন হারমোনাইজেশন। ক্লিয়ার? তাহলে তারা যে একই রকম, হারমোনাইজ মানে হচ্ছে একই রকম, মানে সারা ইউরোপ কান্ট্রিতে যে গাইডলাইনটা তৈরি হলো সেটা হচ্ছে আইসিএস গাইডলাইন। তখন ছিল এটা ইন্টারন্যাশনাল কনফারেন্স অন হারমোনাইজেশন। আর পরবর্তীতে 2015 সালে এটা 2015 সালের পর থেকে এটা হয় ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ হারমোনাইজেশন। এবং এটা কবে থেকে শুরু হয়? এটা 1990। The birth of ICS took place at a meeting in April 1990, hosted by Brussels. এটা ব্রাসেলসে একটা কনফারেন্সের মাধ্যমে 1990 সালে আইসিএস গাইডলাইনটা শুরু হয়েছিল। তাহলে আইসিএস গাইডলাইন কবে থেকে শুরু হলো এটা যদি আমরা বলতে চাই তাহলে বলবো 1990 সাল থেকে। এখন এই আইসিএস গাইডলাইনের বেশ কিছু কোয়ালিটি ক্রাইটেরিয়া আছে, এবং আমরা জেনে থাকি আরেকটা জিনিস যে আইসিএস গাইডলাইনের কিউ কয়টা, অনেকে প্রশ্ন করে। কিউ হচ্ছে আইসিএস গাইডলাইনের কিউ হচ্ছে 14টা। তো তার একটা কি হলো যে স্টেবিলিটি স্টাডি, এটা হলো QA1 R2, QA1 ব্র্যাকেটে R2। এই অনুচ্ছেদের আন্ডারে বা এই টপিকসের আন্ডারে যেটা আছে সেটা হচ্ছে যে স্টেবিলিটি স্টাডি অ্যাজ পার আইসিএস গাইডলাইন। তো এইখানে আমরা স্টেবিলিটি স্টাডির মাধ্যমে কি করি যে আমরা একটা প্রোডাক্টের শেলফ লাইফটাকে ডিটারমিনেশন করি, যে আমি কত দিন বা কত সময় আমি একটা প্রোডাক্ট তৈরি করে আমি স্টেবিলিটিতে রাখবো, স্টেবিলিটি স্টাডি করব, এবং কতদিন আমরা এর শেলফ লাইফটা ডিটারমিনেশন করব। দেখেন আমরা সাধারণত অ্যাক্সিলারেটেড, ইন্টারমিডিয়েট এবং লং টার্ম এই তিনটার কথা বলেছে। তো অ্যাক্সিলারেটেডের বাংলাটা হচ্ছে ত্বরান্বিত। অর্থাৎ বাংলাদেশের, এটা কিন্তু আপনারা জেনে থাকবেন যে টোটাল কান্ট্রিকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে ফার্মাসিউটিক্যাল জোন হিসেবে টোটাল ওয়ার্ল্ডকে। তো বাংলাদেশ কিন্তু পড়ছে 4B-তে। আপনারা লিখে রাখেন যে 4B জোনে এটা বাংলাদেশের এই টেম্পারেচার এবং হিউমিড কন্ডিশনে 4B জোনে বাংলাদেশ আছে আর কি। তো এই অ্যাক্সিলারেটেড স্টেবিলিটি অর্থাৎ এখানে 40 ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস মাইনাস 2 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 75% আরএস প্লাস মাইনাস 5%, এই কন্ডিশনে 6 মান্থ আপনাকে একটা প্রোডাক্ট রাখতে হবে। এবং টেস্ট করবেন কিভাবে? 0, 3, 6, 9, 12। অর্থাৎ আপনি যদি 6 মাস রাখেন তাহলে 0 বলতে ইনিশিয়াল একবার, 3 মাস পর একবার, 6 মান্থে একবার। এটা টেস্ট করে যদি সকল প্যারামিটার আপনার ঠিক থাকে তখন আপনি বলবেন যে আপনার প্রোডাক্টটা ওকে। কিন্তু আইসিএস গাইডলাইন কি বলছে তারপরে দেখেন যে ইন্টারমিডিয়েটের যে স্টোরেজ কন্ডিশন আছে সেটা হচ্ছে যে 30 ডিগ্রি প্লাস মাইনাস 2, 65% প্লাস মাইনাস 5%, এটা আপনার 6 মান্থ।
আর লং টার্ম দুটো কন্ডিশন আছে, একটা হচ্ছে 25 ডিগ্রি প্লাস মাইনাস 2, 60% প্লাস মাইনাস 5%, or 30 প্লাস মাইনাস 2 ডিগ্রি, 65 প্লাস মাইনাস 5%। এই লং টার্মটা করতে হবে 12 মাস। আমাদের দেশে ডিজিডিএ সাধারণত আমাদেরকে এই এক্সিলারেটেড কন্ডিশনটাকেই লং টার্ম হিসেবে আমরা চিন্তা করি। চিন্তা করে আমরা কিন্তু শেপ লাইফটাকে 2 বছর দিই। কেন 2 বছর দিই? শেপ লাইফের একটা জায়গায় একটা বলা আছে যে এটাকে থাম্বস রুলও বলা হয়, শেপ লাইফ y ইকুয়াল টু 2x। এই y ইকুয়াল টু 2x অর্থাৎ x মানে হচ্ছে যে আপনি কতদিন স্টেবিলিটি স্টাডি করলেন। তো সাধারণত আমরা 2 বছর একটা শেলফ লাইফ দিই একটা প্রোডাক্টের। তো 2 বছর যদি শেলফ লাইফ দিই, আইসিএস গাইডের মধ্যে বলা আছে যে আপনার যদি কোনো রকম সিগনিফিকেন্ট চেঞ্জ না হয়, অর্থাৎ আপনি যে স্টেবিলিটি স্টাডিতে রাখলেন, স্টেবিলিটি স্টাডিতে রেখে 0, 3, 6, 12, 18, 36, অর্থাৎ আপনি যদি লং টার্ম করেন 1 বছর, তাহলে 0 মানে ইনিশিয়ালি একবার টেস্ট করবেন সকল প্যারামিটার, 3 মাস পর একবার সকল প্যারামিটার, 6 মান্থ একবার, 9 মান্থে একবার, 12 মাসে একবার। তার মানে প্রথম বছরে 4 বার, আর দ্বিতীয় বছরে যে আপনার হচ্ছে 2 বার, আর তৃতীয় বছরে যে 1 বার। এইভাবে আপনার হলো টেস্টগুলো করতে হবে। এবং ওখানে আরেকটা কথা বলা আছে, no significant change occurs at the accelerated condition. The retest period or shape life would depend on the nature of the long term and accelerated data. অর্থাৎ যদি কোনো রকম সিগনিফিকেন্ট চেঞ্জ না হয়, সিগনিফিকেন্ট চেঞ্জের ভিতরে যেমন যদি আপনি অ্যাসিডটা যদি 5% কম পেয়ে যান, দ্যাট ইজ সিগনিফিকেন্ট চেঞ্জ। যদি ফিজিক্যাল প্যারামিটার চেঞ্জ হয়ে যায়, যদি কোনো একটা প্রোডাক্টের কালার চেঞ্জ হয়ে যায়, দ্যাট ইজ সিগনিফিকেন্ট চেঞ্জ। তো সিগনিফিকেন্ট চেঞ্জ কি কি আছে আমি এই দুটো পয়েন্ট বললাম, আরও আছে। এই সিগনিফিকেন্ট চেঞ্জ হয়ে গেলে তখন কিন্তু আপনি আর এই প্রোডাক্ট মার্কেটে দিতে পারবেন না, বা আপনাকে ক্লেম করতে হবে যে স্টেবিলিটি পাস করে নাই, তখন আপনাকে আবার নতুন করে ফর্মুলেশনে যাইতে হবে। সো যদি সিগনিফিকেন্ট চেঞ্জ না হয়, তাহলে y ইকুয়াল টু 2x, অর্থাৎ আপনার x হচ্ছে আন্ডার কন্ট্রোল কন্ডিশনে কতদিন আপনি স্টেবিলিটি স্টাডিটা করছেন। তো আমরা যদি 1 বছর স্টেবিলিটি স্টাডি করি, তাহলে যেহেতু y ইকুয়াল টু 2x, তার মানে 1 বছরের দ্বিগুণ আমি শেপ লাইফটা দিতে পারি। দ্যাট ইজ দি শেপ লাইফ ডিটারমিনেশন। তবে এখানে একটা জিনিস বলা আছে যে বাট নট এক্সিডেড x প্লাস 12, বাট নট এক্সিডেড x প্লাস 12। যদি আপনি 18 মাস স্টেবিলিটি স্টাডি করেন, 18 মাস যদি স্টেবিলিটি স্টাডি করেন, তাহলে y ইকুয়াল টু 2x মানে 36 মাস। কিন্তু এখানে বলা আছে যে নট এক্সিডেড x প্লাস 12, অর্থাৎ 18 মাস যদি স্টেবিলিটি করেন, তাহলে আপনার x হচ্ছে 18 আর প্লাস হচ্ছে 12, তাহলে কত? 30। এই 30-এর উপরে আপনি যেতে পারবেন না। কিন্তু আপনি যদি y ইকুয়াল টু 2x ফলো করেন, তাহলে তো 18 দুগুণ 36 মাস হয়ে গেল। কাজে এই কথাটা বলা আছে যে আপনি যদি 1 বছর স্টাডি করেন, আইসিএস গাইডলাইন অনুযায়ী 1 বছর যদি লং টার্ম স্টাডি করেন আন্ডার স্পেসিফাইড কন্ডিশন, যদি কোনো সিগনিফিকেন্ট চেঞ্জ না হয়, তাহলে y ইকুয়াল টু 2x অনুযায়ী আপনি 2 বছর শেপ লাইফ দিতে পারবেন। দ্যাট ইজ দি শেপ লাইফ ডিটারমিনেশনের রুলস। ক্লিয়ার? এনি কোশ্চেন? থ্যাংক ইউ ভেরি মাচ। পরের সপ্তাহে আবার দেখা হবে।